সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি যৌন অপরাধ এবং নাগরিকের করণীয় প্রসঙ্গে। সাম্প্রতিককালে দেখা গেছে যৌন অপরাধ মহামারী আকার ধারণ করেছে। সাম্প্রতিক ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে 1 বছরে 9 লাখের বেশি নারী এবং শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে অনেকে আবার পুরুষও আছে। বাংলাদেশেও যৌন অপরাধ একটি ব্যাধি আকার ধারণ করেছে। গত 23, 24 এবং 25-এর এক জরিপের মধ্যে দেখা গেছে 23 সালে 2000-এর বেশি নারী শিশু যৌন অপরাধের ভিকটিম হয়েছে এবং 24 সালে এসে সেটি আরও বৃদ্ধি পেয়েছে। একইভাবে এই হারটা যখন 25-এ এসছে আরও বাড়তে শুরু করেছে। তো সে বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। আমাদের এই আলোচনা পর্বে বা আড্ডায় উপস্থিত হয়েছেন আলোচনা করবার জন্য যৌন অপরাধ বিশেষজ্ঞ, কবি ও লেখক আব্দুর রাজ্জাক। তিনি পেশায় বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিশনাল ডিআইজি, রংপুর RRF এর কমান্ড্যান্ট। আমরা তার কাছে এই বিষয়ে কথা শুনবো। সঙ্গে উপস্থিত হয়েছেন যৌন অপরাধের খুব কাছ থেকে, অনেকটা বলা যায় যে ভিকটিমের মতনই তিনি একজন এই বিষয়ে অভিজ্ঞ একজন নাগরিক, কবি রেজা হক। আমরা কথা শুনবো প্রথমেই যৌন অপরাধ বিশেষজ্ঞ কবি আব্দুর রাজ্জাকের কাছ থেকে। যৌন অপরাধ বিষয়ে যদি একটু আপনি কিছু বলেন। ধন্যবাদ শাকিল ভাই। যৌন অপরাধ এটা পৃথিবীর শ্রেয়ায়ত অপরাধগুলোর অন্যতম। অর্থাৎ পৃথিবীর অপরাধগুলো সংগঠিত হয়েছিল সভ্যতার আদি যুগে। তাদের মধ্যে ধর্ষণ তথা যৌন অপরাধ ছিল অন্যতম। আমরা যদি মিথোলজিক্যাল দিক বিবেচনা করি, সেখানে আমরা দেখব যে হাবিল কাবিল তাদের একজন বোনকে বিয়ে করার প্রতিযোগিতাতে একজন আরেকজনকে খুন করেছিল। এখানে আমরা বিষয়টাকে খুব মাইল্ডলি, অর্থাৎ যেটাকে বলে চমৎকার শব্দে বিয়ে করা, অথবা একজনের যৌন সাথী হবার বৈধ অধিকার পাওয়ার জন্য তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করেছে। বিষয়টা আসলেই ছিল যৌন বিষয়ক। সেটা অপরাধ হতে পারে, অপরাধ নাও হতে পারে। এর বাইরে আমরা ওল্ড টেস্টামেন্টেও কিন্তু যৌন অপরাধ সংক্রান্তে বেশ কিছু ঘটনা উল্লেখ পাই। হাম্মুরাবির ল এবং প্রাচীন মিশরীয়দের আইনগুলোতেও আমরা কোনো না কোনোভাবে যৌন অপরাধ সংক্রান্ত বিষয়গুলো দেখতে পাব। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও যৌন অপরাধ রয়েছে এবং সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আবার একদিক দিয়ে বলা যাচ্ছে যে পরিসংখ্যানের দিক দিয়ে যদি বেশি হয়, সেটা আগের চেয়ে বেশি আসলে আমাদের মিডিয়াতে আসতেছে, কিংবা ভিকটিম যারা আছে আগের চেয়ে বেশি সরকারি সাহায্যের বিচার প্রার্থী হচ্ছে। আগে যেখানে ঘটনাগুলো চাপা রাখা হতো, কেউ ধর্ষণের অপরাধের ভিকটিম হলে বলতে চাইতো না, মামলা করতে চাইতো না, কিংবা বাড়িতে, পাড়ায়, গ্রামে প্রভাবশালীরা বসে এগুলা মীমাংসা, অথবা অনেক ক্ষেত্রে এগুলা অপরাধী এবং ভিকটিমকে দিয়ে বিয়ে দিয়ে এই বিষয়টার ফয়সালা করার চেষ্টা করা হতো। বর্তমানে কুসংস্কারও, এটা কুসংস্কার এবং ট্যাবু যে ধর্ষিতা বা নির্যাতিত হওয়া, যৌন নির্যাতিত হওয়া মানে সমাজে মুখ দেখানো যায় না, এরকম তো একটা ব্যাপারও আছে। হ্যাঁ, এটা আছে। এটা শুধু যে বাংলাদেশে তা নয়, সবখানে নারীর একটা সম্পদ, তার ইজ্জত বা তার যৌনাঙ্গের নিরাপত্তা, এবং এই নিরাপত্তা যুগে যুগে বিঘ্নিত হয়েছে। আর বিপরীত পক্ষে যারা বিঘ্নিত করেছে তারাই আবার নারীকে কলঙ্কিনী বলে
অপবাদ দিয়েছে। তো নারী একদিক দিয়ে ভিকটিম, আবার নৃশংসতার শিকার। তো সব কিছু মিলে আমাদের বাংলাদেশি সমাজ ইতিপূর্বে যা ছিল তার চেয়ে কিছুটা হলেও অগ্রগামী হয়েছে, অনেক দূর যেতে হবে। এখনো যৌন অপরাধে যারা শিকার হয় তারা নিজেরাই যেন সমাজের চোখে অপরাধী হয়ে যায় এবং তারা এখনো গোপন করার চেষ্টা করে। আচ্ছা, এইগুলো মানে এই যৌন অপরাধের যে প্রক্রিয়াগুলো বা এই অপরাধের সিমটমগুলো বা এটা কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে, ঘটে থাকে, আমরা যদি একটু বলতে। নারীরা সাধারণভাবে যৌন অপরাধের শিকার হয়, তবে পুরুষরা যে হয় না তা নয়। নারীর সাথে আছে শিশু। আমাদের নারী ও শিশু নির্যাতন দমন যে আইন রয়েছে, 2000 সালে আইনটি তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে তার অনেক সংশোধনী এসেছে এবং সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও কিছুটা সংশোধনী এসেছে। সেখানে বলা হয়েছে নারী যে কোনো বয়সের নারী, আর শিশু শিশুই, তার কিন্তু লিঙ্গের ভেদ করা হয়নি। যার ফলে নারী এবং শিশু নির্যাতন আইনে যদি একটা নাবালিকা শিশু ধর্ষিত বা যৌন হয়রানির শিকার হয়, একই রকমভাবে একজন ছেলে শিশু হতে পারে এবং তার জন্য একইভাবে প্রতিকারের ব্যবস্থা রয়েছে। যদি ইতিপূর্বে ছেলে শিশুরা সোডোমাইজড যদি হতো, অর্থাৎ যৌন হয়রানির শিকার হতো, তখন আমরা পেনাল কোডের 377 ধারায় মামলা নিতাম। কিন্তু পরবর্তী সময়ে এটা মহামান্য হাইকোর্ট এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত যে পুরুষ শিশু যদি হয় তারও যৌন হয়রানি বা সোডোমাইজেশনের বলাৎকারের ঘটনার জন্য নারী এবং শিশু নির্যাতন আইনে মামলা নেওয়া হবে। না, এগুলো কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে এগুলো বেশি ঘটে এই অপরাধটা বলে আমরা গবেষণায় দেখেছি, আসলে যৌন অপরাধের শিকার যারা হয় তাদের একটা বড় অংশ নিম্ন ঘরের। তার কারণ হচ্ছে তারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের নিরাপত্তা যে কোনোভাবে হানি করা যায় এবং তাদের উপর নির্যাতন চালিয়ে প্রভাবশালীরা যে কোনো সময় পার পেতে পারে। যার ফলে দেখা যাচ্ছে যে যারা খুব বেশি উচ্চ ঘরের, তারা যে হয় না তাও ঠিক আছে, তারাও হয়, কিন্তু প্রকৃত শিকার যারা তারা আসলে নিম্ন ঘরের এবং অনেক সময় মধ্যবিত্ত ঘরের, যারা তাদের রুটি রুজি রোজগারের জন্য তাদের বাড়ি থেকে বের হয় অথবা অনেক সময় তারা অন্যের বাড়িতে কাজ করে, এরকম সব কিছু আছে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে নারীরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হতে পারে। অপরিচিত, পরিচিত, আত্মীয়, অনাত্মীয়, এমনকি পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের ঘটনা অহরহই ঘটছে। আচ্ছা, আপনি তো বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন এবং এই পুলিশে কর্মরত থাকা অবস্থায় আপনি অনেক ধর্ষণ মামলা কিংবা যৌন অপরাধের তদন্ত করেছেন। আপনার কোনো আলোচিত একটি যৌন অপরাধ বা ধর্ষণ মামলার উপরে যদি একটু অভিজ্ঞতা শেয়ার করতেন, যে সেটার অপরাধের সিমটমগুলো বা সেই ভিকটিমের অবস্থান, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক কিংবা তার যে চিকিৎসার যে সমস্যা, এগুলো নিয়ে একটু যদি বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আমি আসলে সুপারভাইজিং অফিসার, আমি নিজে তদন্ত করি না, কিন্তু তদন্ত সুপারভাইজ করি, তদন্তকে গাইড করি। তো আমি অতিরিক্ত পুলিশ সুপার থাকা অবস্থায় বেশ কিছু ঘটনা সুপারভাইজ করেছি, যেগুলোর মধ্যে বলার মতো অনেক কিছুই আছে। যেমন বলতে পারেন যে মাগুরা জেলায় আমি যখন ছিলাম তখন একটা এরকম ধর্ষণের ঘটনা ঘটেছিল, দলগত ধর্ষণ। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে আমরা এই দলগত ধর্ষণটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হয়
এবং দলগত ধর্ষণ বা গ্যাং রেপ যেটা হয়, সেই গ্যাং রেপের মামলাগুলোর পুলিশ সুপারগণ নিজেই তদন্তের তদারকি করেন এবং এটাকে স্পেশাল রিপোর্ট কেস হিসেবে আমরা ঊর্ধ্বতনদের কাছে উপস্থাপন করি। তো মাগুরা জেলায় একটা ঘটনা মনে পড়ছে আমার, দলগত ধর্ষণ। সেখানে বাদী তার এজাহারে যে স্থানের কথা বলেছিল, আমরা স্থানের সন্ধান পাইনি। এক সময় একখানে নিয়ে যায়, সেখানে দেখি যদি এই জায়গাটা নয়, আর একখানে আর এক জায়গায় নিয়ে যায়। এরকমভাবে কিছু কিছু ঘটনা আছে যেগুলা মানে পরিকল্পিতভাবে কাউকে ফাঁসানোর জন্য এই দলগত ধর্ষণের অভিযোগ নিয়ে আসে। আমি যখন নোয়াখালী জেলায় কর্মরত ছিলাম, তখন পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের একটা ঘটনা পেয়েছিলাম। এই পিতা কর্তৃক ধর্ষণের ঘটনা আমি এখন পর্যন্ত যেগুলো পেয়েছি, রিপোর্টেড হয়েছে, এই অপরাধীরা বা অভিযুক্তরা এই সব সময় আমি দেখেছি নিম্ন আয়ের, নিম্ন পেশার, এবং অনেকেই আছে অপরাধী। নোয়াখালীর ঘটনাটা ছিল এক ডাকাতের। এই ডাকাত তার মেয়েকে ধর্ষণ করত দিনের পর দিন। এই ঘটনা যখন তার মাকে বলতো, সেটা মা বিশ্বাস করতো না। অনেক সময় মা তার বাপের বাড়িতে যেত, বাবা এবং মেয়ে একখানে থাকতো, তখন এই ঘটনা ঘটতো। তো আমি এই ঘটনাটা আমার অফিসে ডেকে এই মা এবং মেয়ে তাকে খুবই নিবিড়ভাবে পরীক্ষা করেছি। আমি বোঝার চেষ্টা করেছি যে আসলেই ঘটনা সঠিক কিনা। আমি দেখেছি ঘটনা সঠিক এবং আলামত পাওয়া গেছে। আমরা আসামিকে গ্রেপ্তার করেছিলাম, আসামিকে আমি জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু আসামি আসলে এইসব কথা স্বীকার করতে চায় না। কিন্তু আমরা মামলাটা চার্জশিট দিয়েছিলাম। এরকম আরো কিছু ঘটনা আছে যে আমরা আপনার একটি বই, আমরা সাম্প্রতিক প্রকাশিত বই, আমরা যতটুকু জানি, যৌন অপরাধ বিষয়ক একটি বই প্রকাশিত বই। এই বইটায় আমি পড়েছি, সেখানে আসিয়া হত্যা বা ধর্ষণের একটা মামলা বিষয়ক আপনার সিনোপসিস করা আছে। সেইটা নিয়ে যদি কিছু বলতেন, সেই ঘটনাটা। হ্যাঁ, আসিয়া ধর্ষণ এবং হত্যা ঘটনাটা অত্যন্ত আলোচিত, যেটা আমাদেরকে নাড়া দিয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে সবশেষ অল্প সময়ের মধ্যে আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার তদন্তপূর্বক অভিযোগপত্র দাখিল এবং তার মাত্র 3 না 4টি দিবসে তার সাজা হয়ে গেছে। তো এইখানে আসিয়া ওই নিম্ন পরিবারের, তার তাওই কর্তৃক সে বারংবার ধর্ষিতা হয়েছিল ইতিপূর্বেও, এবং এই ঘেটু শেখ যে ছিল, তার চরিত্র আগে থেকেই খারাপ ছিল। কিন্তু ওই সময়ে যে তার আপনার পুত্রীকে সে ধর্ষণ করেছিল, স্বীকারোক্তি পাওয়া গেছে এবং অন্যান্য আলামত ও সমর্থনমূলক সাক্ষ্যের মাধ্যমে ঘেটু শেখের সাজা হয়েছে। এই মুহূর্তে নিম্ন আদালতের সাজা এখন আপিল চলে গিয়েছে হাইকোর্টে। হাইকোর্টে বিষয়টা দেখার বিষয়। তবে এটা অত্যন্ত যত্ন সহকারে তদন্তটা করা হয়েছিল। ডিএনএ টেস্ট থেকে শুরু করে অন্যান্য আলামতগুলো খুবই যত্ন সহকারে সংগ্রহ করা হয়েছিল। স্থানীয় পুলিশ সুপার মিনা মাহমুদা একজন খুবই সক্রিয়, বলবো একজন পুলিশ অফিসার, চৌকস সক্রিয় এবং চৌকস পুলিশ অফিসার, তার নেতৃত্বেই এই ঘটনাটা উদ্ঘাটিত হয়েছিল এবং পরবর্তী ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছিল। তো আমি তার কাছ থেকে এই মামলার রায় থেকে শুরু করে অন্যান্য কাগজপত্রগুলো সংগ্রহ করেছি এবং আমার প্রকাশিত বইটার এটা সংযোজনী আকারে, পরিশিষ্ট আকারে আমি এটা দিয়েছি। আমার এই বইটা লেখার উদ্দেশ্য হচ্ছে দুটো। প্রথম হচ্ছে বাংলাদেশে আপনার তদন্ত সাহিত্য খুবই অপ্রতুল, আর
ধর্ষণ বা যৌন অপরাধের ক্ষেত্রে আলাদাভাবে প্রশিক্ষণ এবং আলাদাভাবে তথ্য সংগ্রহ করা প্রয়োজন, যেটা আমাদের তদন্তকারী কর্মকর্তা এবং তাদের সুপারভাইজার যারা আছে তাদের এই তাত্ত্বিক ব্যবহারিক দুই দিকেরই জ্ঞান থাকা দরকার। তো আমার এই বইটাতে আমি এই ধর্ষণ বা যৌন অপরাধকে ক্রিমিনোলজিক্যাল সাইড থেকে যেমন দেখেছি, একই রকমভাবে আমি এটার লিগ্যাল দিকটাও দেখেছি, আইনের দিকটাও দেখেছি, এবং একই সাথে আমি অপরাধ বিজ্ঞানের কীভাবে ধর্ষণের প্রকারভেদ, ধর্ষণ কি, আমরা তো ধর্ষণের একটা ডেফিনেশন আমার আইনে পাচ্ছি, কিন্তু দেখব যুক্তরাষ্ট্রের আইনে কিন্তু ধর্ষণের ডেফিনেশন আমার মতো নয়, অন্যরকম। তো এই বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে তাদের আইনের রিকোয়ারমেন্ট অনুসারে তারা তাদের সমাজকে ঘিরে তারা এই ডেফিনেশনগুলো তৈরি করে। না, আপনি ধর্ষণের প্রকারভেদের কথা বলছিলেন, এটা একটু নিয়ে যদি বলতেন কিরকম। প্রকৃতপক্ষে যারা ধর্ষক তারা তাদের সাইকোলজিক্যাল সেট আপ একরকম হয় না, আবার এই ধর্ষণের ক্ষেত্রে ভিকটিম সবাই একরকম হয় না। আমরা দেখি যে এই নারীদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ধর্ষণ করা হয়, রসিকতা করে হলেও বলে দেখবে যে আমাদের একজন কোনো একজনকে বলতেছিল যে আমি আসছি তোমাকে রেপ করব, তার মানে হচ্ছে নারীকে অপমানিত করতে গেলে নারীকে রেপ করতে হয়, ধর্ষণ করতে হয়, নারী পরিবারকে অপমানিত করতে গেলে নারীকে ধর্ষণ করতে হয়। তো এই যে এরকম একটা ব্যবস্থা আছে, অর্থাৎ মানুষের সাইকোলজিক্যাল, সামাজিক, রাজনৈতিক এবং ক্ষমতা কেন্দ্রিক এই বিষয়গুলোর যদি আমরা জানতে পারি, তাহলে এই ধর্ষণের ঘটনাটা যেমন আমরা উপলব্ধি করতে পারবো, একই সাথে যারা অপরাধ করেছে তাদেরও সামাজিক গঠন আমরা জানতে পারবো। তখন যদি ধর্ষণের ক্ষেত্রে যদি আসামি পলাতকও থাকে, তখন এই আসামিকে আমরা শনাক্ত করতে পারবো। তো সেক্ষেত্রে এক ধরনের ধর্ষক আছে, তারা শুধু তাদের বায়োলজিক্যাল আর্জ মিটিগেট করার জন্য, তাদের জৈবিক তাড়না নিবারণের জন্য ধর্ষণ করে। তো সেক্ষেত্রে তাদের বাছবিচার কোনো কিছু নাই, তারা যেখানে পাবে যে সময় পাবে তারা সাধারণভাবে অপরিচিত নারীদের ধর্ষণ করে। আর এক প্রকার আছে যে প্রতিশোধমূলক, অর্থাৎ নারীর সাথে সম্পর্ক ছিল অথবা তার আত্মীয় স্বজনের সম্পর্ক ছিল, সে সম্পর্কের ক্ষেত্রে এখন তাদের সাথে ছাড়াছাড়ি হয়েছে, এখন সে প্রতিশোধ স্বরূপ ধর্ষণ করবে। আবার অপমান করার জন্য ধর্ষণ হয়। আবার দেখা যাচ্ছে যে শুধু কোনো এক ব্যক্তিকে নির্যাতন করার জন্য ধর্ষণ করা হয়, এটা স্যাডিস্টিক্স ধর্ষণ বলা হয়। এই যে কোন প্রকারের ধর্ষণকারীর সাইকোলজি কীরকম, এটাও কিন্তু আমাদের অপরাধ বিজ্ঞানের বিষয়। আবার এই যে ধর্ষণের ঘটনাগুলা আমরা যখন এই ঘটনাস্থলটা পরিদর্শন করব, তখন কিন্তু অর্গানাইজ, ডিসঅর্গানাইজড এরকম থাকবে। আবার দেখবেন যে আমি অপরাধীকে যখন শনাক্ত করব, তখন দেখা যাবে যে ঘটনাস্থল যখন পরিদর্শন করব, তখন দেখা যাবে যে কিছু কিছু দর্শক আছে তারা মেমেন্টো সংগ্রহ করে, অর্থাৎ ধর্ষণ করলো তখন ওই ধর্ষিতার মাথার ক্লিপ, পায়ের জুতা, এমনকি ব্রা প্যান্টি পর্যন্ত সাথে করে নিয়ে যায়, এবং এই ধর্ষণের ঘটনাটাকে সে পরবর্তী সময়ে মনে মনে কল্পনা করে আবার তার দূর থেকে যৌন অনুভূতি লাভের জন্য ওই মেমেন্টোগুলো তার সামনে নিয়ে আসে। আবার অনেকে আছে যে ধর্ষণ করলো কিন্তু সে চুরি করবে, অর্থাৎ একই সাথে ধর্ষণ এবং চুরি, ধর্ষণের এবং ডাকাতির সাথে একটু বাংলাদেশে ধর্ষণ হয়। আমি নোয়াখালী অঞ্চলে চাকরি করেছি, সেখানে যদি ডাকাতির ঘটনায় যদি কোনো মেয়ে বা নারী যদি ধর্ষিতা হয়, তাহলে ওরা ডাকাতি মামলা করতে আসে না, কারণ তারা মনে করে যে আমি ধর্ষিতা হয়েছি, কেউ যদি জেনে ফেলে ওর পরিবর্তে থাক এটা। তো এখন আমরা দেখতে পেয়েছি যে এই যে যারা ধর্ষণ করে ডাকাতি কালে, তারা আলাদা মানুষ, অর্থাৎ তারা ধর্ষণ করার যৌন কামনা তাড়না মিটিগেট করার জন্য, নিবারণ করার জন্য তারা ডাকাত দলের অন্তর্ভুক্ত হয়। এবং এই ডাকাত দলের মধ্যে
ভালো ভালো ঘরের ছেলেপেলেরা মানে এবং সচেতন শিক্ষিত করবে, হ্যাঁ। শিক্ষিত ছেলেরা ওই ডাকাত দলে যায়। তার মানে হচ্ছে ওরা ডাকাতি করবে আর এ রেপ করবে। আর ডাকাত দলের মধ্যেও দু একজন থাকতে পারে। তবে বিষয়টা এরকম যে ডাকাত দলের যে সর্দার, সে কিন্তু ডাকাতির বাইরে অন্য কিছুকে সাধারণত প্রশ্রয় দেয় না। তখন হয়তো একের সাথে একাধিক যখন অপরাধ সংঘটিত হচ্ছে, তখন তাদের ধরা পড়ার ভয়টা আরো বেশি থাকে, যার ফলে সে এড়িয়ে চলার চেষ্টা করে। আমরা দেখছি বাসে রেপ হচ্ছে বা রাত্রেবেলা তনু হত্যাকাণ্ড বলে মাঝখানে একটা আমরা পেয়েছিলাম 23 সালে, সম্ভবত 23 না 22 সালে। তারপরে সাম্প্রতিককালে চলন্ত বাস রূপার ধর্ষণের ঘটনাগুলো আমরা দেখছি। তো এটা আমরা একজন কবি আছে আমাদের সঙ্গে, কবি রেজা হক, তার কাছ থেকে একটু অভিজ্ঞতা আমরা প্রথমেই বলেছি, তিনি অনেকটা ভিকটিমের মতনই ছিলেন, তার অভিজ্ঞতাটা আসলে ধন্যবাদ সব আলোচক, ধন্যবাদ দর্শক। আমি এইরকম একটা মামলার শিকার হয়েছিলাম যে আমাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত না, প্রথমে প্রাথমিকভাবে অভিযুক্ত করে আমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারপরে আমি তো বিষয়টা সম্বন্ধে কিছুই জানি না। তারপরে আমাকে জেলে পাঠানো হলো, তদন্ত হলো। তারপর মেডিকেল টেস্টে তো নেগেটিভ আসছে, যেহেতু ঘটনা ঘটেনি। তারপরে আমি অনেকদিন পরে আইনের মাধ্যমে ছাড়া পেলাম। শুধু তাই না, আমাকে ডিসচার্জ করা হলো। তদন্ত রিপোর্টটা আসছিল তথ্যগত ভুলের কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যগত ভুলের কারণে আমি অনেকদিন মিস্টেক অফ ফ্যাক্ট, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট। আচ্ছা, এখন এখানে ঘটনা হলো, পরবর্তীতে আমি ওই বাদীর বিষয়ে আমি একটু ব্যক্তিগতভাবে তদন্ত শুরু করলাম যে সে ঘটনা কি। দেখলাম সে একটা বিরাট চক্রের সদস্য এবং সে এইরকম মামলা ৬-৭টা করেছে। আমি বোধহয় 5 নম্বর ছিলাম। এবং সেই সময়, আমি শহরের নাম বলছি না, সেই শহরে এত বেশি সে মামলা করেছে যে এই যে মাসিক যে আইন শৃঙ্খলা মিটিং হয়, সেই মিটিংয়ে এই বিষয়টা আলোচনা হয়েছে ওই বাদীকে নিয়ে, যে এই বাদী এই চক্রটা এইভাবে মামলা করছে। আচ্ছা, তার আগে একটু কথা বলি। আমি তখন রাজনীতির সাথে কিছুটা যুক্ত, বা সোশ্যাল কর্মকাণ্ডের সাথে। এক লোক এসে আমার কাছে টাকা চেয়েছিল যে আপনি তো এই কাজ করতেছেন, আপনার তো অনেক টাকা ইনকাম হচ্ছে, আপনি আমাকে টাকা দেন। যখন আমি টাকা দিলাম না, তারপরেই আমি এই মামলার শিকার হলাম। এবং মজার বিষয়, পরে আমি দেখলাম সেই লোক, যে টাকা চাওয়ার লোক, বাদী এবং মামলার যে আয়ু ছিল, সবার গ্রামের বাড়ি একই গ্রাম। তার মানে এর একটা বড় চক্র হয়। সেই চক্রটা বাংলাদেশ পুলিশ সেটাকে ইন্ডিকেট করতে পারছে এবং সেটা ডিস্ট্রয় করতে পারছে। আমি সর্বশেষ খবর যেটা জানি আর কি, হ্যাঁ। এবং সেই পুলিশ অফিসারও সাসপেন্ড হয়ে গিয়েছিল আর কি। এবং আমাকে মানে বিভিন্নভাবে আমাকে থানাতে নিয়ে গিয়ে প্রলোভন দেওয়া হয়েছে, আপনি এত টাকা দেন, আপনাকে আমরা ছেড়ে দেব, বা ওই বাদীর সাথে বসেন। বারবার আমাকে বাদীর সাথে বসতে বলতেছে। আরে আমি তো তার কোনো আমার ইন্টারাকশন নাই, তার সাথে আমি কি কথা বলবো। এইভাবে যাই হোক, তো আমাদের দেশের আইনের স্যার ভালো তো অনেক বললেন যে প্রেমের মধ্যে যদি হয়, মানে যৌন সম্পর্ক ঘটে, তারপরে যদি প্রেমটা ব্রেকআপ হয়ে যায়, মানে যদি ওদের মধ্যে আলাদা হয়ে যায়, তখন মেয়েটা করে কি একটা ধর্ষণ মামলা দিয়ে দেয়। এইটা বিপজ্জনক। এই বিষয়ে কিছুদিন আগেও তো এটাকে ধর্ষণ হিসাবেই দেখানো হলো। আবার ওই যে গ্রামে গঞ্জে অনেক সময় সালিসি বৈঠকের মাধ্যমে দেখা যায় যে ধর্ষকের সাথে এই ধর্ষিতার বিয়ে দিয়ে দেয়। যদি সেটা প্রেমের সম্পর্কের মতো একটা বিষয় হয়, ধর্ষণের শিকার হয়, সেটা যদি বিয়ে দেয় কিছুটা রিজনেবল। কিন্তু সরাসরি যদি ধর্ষণই হয়, তাহলে সেটা বিপজ্জনক যদি বিয়ে দেয়। আবার আরেকটা, ধর্ষণের এখন সর্বোচ্চ শাস্তি আছে বোধহয় 14 বছর জেল। এটাকে মৃত্যুদণ্ড পর্যন্ত নেওয়ার বোধহয় মানুষ, মৃত্যুদণ্ড। এখন এই মৃত্যুদণ্ডের বিষয়ে আমার একটা আপত্তি আছে। সেটা হলো যে ধর্ষণের সাজা যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে অনেক ধর্ষণকারী ধর্ষণ করে ধর্ষিতাকে মেরে ফেলবে, খুন করে ফেলবে। ধর্ষণ প্লাস খুন ঘটবে। বরং খুন করলে তার সাক্ষীটা থাকতেছে না। ধর্ষণের সাক্ষী কিন্তু একেবারেই কম,
কি তো ওই যে আপনারা তো ওই যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বের করে আসামি, কিন্তু যদি ধর্ষিতাকে যদি মেরে ফেলা যায় তাহলে কিন্তু ধর্ষণের সাক্ষী থাকলো না। হ্যাঁ, তা মৃত্যুদণ্ডকে অ্যাভয়েড করার জন্য ধর্ষক কি ধর্ষিতাকে খুন করার বিষয়ে বেশি প্ররোচিত হবে না? এই বিষয়টা আমি আপনার কাছে আরো একটু ডিটেইল জানতে চাচ্ছি। ধন্যবাদ রেজা ভাই। আমরা স্যারের কাছে যে প্রশ্নটা রাখতে চাই যে ধর্ষণ যেহেতু একটা মহামারী রূপ ধারণ করেছে, এক্ষেত্রে পুলিশের আসলে একটা ধর্ষককে আইডেন্টিফাই করার জন্য বা তদন্তের ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর যিনি মাঠে কাজ করেন, তদন্তের কাজ করেন, তাকে আসলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে এই কাজটা আরো দ্রুত করা যায়? এবং একই সাথে মানে ধর্ষণ মামলার যেমন উনি বিচার ব্যবস্থার একটা প্রশ্ন তুলেছেন যে বিচার শাস্তির ব্যাপারটা কিরকম হলে এই ধর্ষণের হারটা যে হারে বাড়ছে সেটাকে কমিয়ে আনা সম্ভব? আচ্ছা, প্রথমত হচ্ছে যে ধর্ষণের ঘটনা বাড়ছে, তা ঠিক, তবে এটাকে আমি মহামারী বলতে চাই না এই কারণে আসলে পূর্বেও ধর্ষণের ঘটনা ঘটতো, সেগুলো রিপোর্টেড হতো। এখন নানা কারণে এটা পুলিশের কাছে বেশি করে আসতেছে। আর এই ধর্ষণ হচ্ছে মানুষের শরীরের বিরুদ্ধে, অর্থাৎ ক্রাইম এগেনস্ট হিউম্যান বডি, যার ফলে যারা ধর্ষণ করে তারা কোনো না কোনোভাবে ধর্ষিতার পরিচিত। অপরিচিত মানুষ কর্তৃক ধর্ষণ বা যৌন হয়রানির শিকার খুব কমই হয়। ফলে ধর্ষিতা অবশ্যই ধর্ষণকারীকে চিনবে, অথবা যদি নাও চিনতে পারে তাকে খুব সহজেই শনাক্ত করতে পারবে। এখন তদন্তর ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, এখানের আলামত সংগ্রহ করাটাই খুব বেশি কঠিন। ধর্ষণ সংঘটিত হয় তখনই যখন নারীর যৌনাঙ্গে পুরুষের ধর্ষণকারীর পুরুষাঙ্গ প্রবেশ করবে, এর বাইরে আর কিছু করার দরকার নেই। এখানে স্খলিত হওয়ারও কোনো প্রয়োজন নেই। আর বাকি যেগুলো আছে সেগুলো তো বিভিন্নভাবে জানেন এবং আইনের ধারাগুলোতে সেভাবে সেটা বর্ণনা করা আছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের আমাদের নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের ক্ষেত্রে ধর্ষক বা আলামতগুলো বা ধর্ষিতার শরীর থেকে প্রাপ্ত আলামতগুলো ডিএনএ টেস্ট করা অনেকটাই বাধ্যতামূলক। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ধর্ষণ ঘটনাটা যখন সংঘটিত হয় তার অনেক পরে মামলা হয়। মামলা যখন হবে তখন ওই ঘটনাস্থল বলেন আর তার আশেপাশে সাক্ষী বলেন, কাউকেই সরাসরি খুঁজে পাওয়া যায় না। এখানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে ভিকটিমের শরীর কিন্তু একটা ঘটনাস্থল। আপনার ক্ষেত, খামার, বাসা, বাড়ি, অফিস, আদালত, এটা যেমন একটা ঘটনাস্থল, ধর্ষণের ক্ষেত্রে নারীর গোটা শরীরটাই একটা ঘটনাস্থল। তো ঘটনাস্থল যতক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে ততক্ষণ পর্যন্ত আলামত সংগ্রহ করা সহজ হবে। তো আমরা দেখতে পাই যে ঘটনার পরপরই যদি প্রকৃত ধর্ষণটা হয়ে যায় তখন ভিকটিম গোসল করে শুচি হয়। সাধারণভাবে আমাদের দেশে এটাই তো নিয়ম যে কোনোভাবেই যৌন মিলন হলেই গোসলের একটা বিষয় আসে। গোসল না করলে ভালো লাগে না, মনে হয় যেন অস্বস্তি রয়ে গেছি। আর ওই ক্ষেত্রে যখন ভায়োলেন্সের শিকার হবে, ধর্ষণের শিকার হবে, তো সেক্ষেত্রে নারীর শরীরে তো বিভিন্নভাবে আপনার বীর্য লেগে থাকতে পারে, মাটি থাকতে পারে, সব কিছু নারী তো খুব দ্রুত গোসল করবেই। আমরা যতই বলি না কেন যে আপনি অক্ষুণ্ণ থাকবেন, এটা আসলেই করা খুবই কঠিন। তারপরেও যেহেতু ধর্ষক ধর্ষিতার শরীরের উপর তার ধর্ষণ কর্ম সম্পূর্ণ করে, সেখানে আপনার ধর্ষকের শরীর থেকে শুরু করে ধর্ষিতার শরীর পর্যন্ত এবং একই সাথে পারিপার্শ্বিক অবস্থা এবং স্থান সবখানে ধর্ষণের আলামত পাওয়া যেতে পারে।
কিন্তু বিষয়টা হচ্ছে কত দ্রুত আমরা ধর্ষণের ঘটনাস্থলে পৌঁছতে পারতেছি। ধর্ষণের ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে পারি না জন্যই ধর্ষণের মামলাগুলোর ক্ষেত্রে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ হাজির করা খুব কঠিন হয়ে যায়। আমি যে প্রশ্নটা করেছিলাম যে মৃত্যুদণ্ড হলে এতে রেপের পরে মার্ডারটা বেড়ে যাবে কিনা? হ্যাঁ, আমাদের এখন প্রতি বছর প্রায় 40-45টা ধর্ষণ পর খুন বা খুন সহ ধর্ষণ সহ খুনের মামলা হয়। এখানে মামলা হওয়া মানে হচ্ছে একজন ভিকটিম। তো এখন যদি খুনের অর্থাৎ ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আবার হত্যার শাস্তিও যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ডের উপরে তো আর কোনো ওই ড্রাকোকে রোমান সম্রাট ড্রাকোকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সব অপরাধেরই সাজা মৃত্যুদণ্ড, এটা কেন? তখন সম্রাট ড্রাকো বলেছিলেন যে এর চেয়ে কঠিন শাস্তি তো আমি খুঁজে পাইনি, এর চেয়ে কঠিন থাকলে আমি সেটাই দিতাম। তো এখন ধর্ষণের পরে ধর্ষিতা অভিযোগকারিনী, একই সাথে তিনি একজন সাক্ষী, আবার একই সাথে আমি কিছুক্ষণ আগে বললাম যে তিনি একটা পুরো ঘটনাস্থল। তো এমতো অবস্থায় যদি দর্শকরা জেনে ফেলে যে ওকে ধর্ষণ করলেও আমার মৃত্যুদণ্ড হবে, ওকে মেরে ফেললেও আমার মৃত্যুদণ্ড হবে, তো সেক্ষেত্রে ধর্ষণের পরে আলামত জন্য অপরাধীরা এরকম পদক্ষেপ গ্রহণ করতে পারে। তো ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই বিষয়টা কিন্তু আমরা এই গত হাসিনা সরকারের শেষ দিকে এটা আমরা পেয়েছি। তারপর এখন এটা বলবৎ আছে। অনেকে মনে করে যে ধর্ষণের শাস্তি যত বেশি হবে তত বেশি ধর্ষণের অপরাধ কমে যাবে। আমি একজন অপরাধ বিজ্ঞানের ছাত্র এবং অপরাধ বিজ্ঞানের চর্চাকারী অনুশীলক হিসাবে আমি বলবো যে ঘটনাটা তা নয়। ঘটনা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থাগুলো যতক্ষণ অনুকূলে থাকবে অপরাধীদের, ততক্ষণ পর্যন্ত অপরাধ সংগঠিত হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা এইটার থেকে, এই নৃশংস অপরাধ থেকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি? সাধারণ নাগরিকের করণীয় কিছু আছে কিনা? আচ্ছা, উনি বলুন, উনি একজন সাধারণ নাগরিক হিসেবে। আচ্ছা ঠিক আছে, আমি বলি তাহলে। সেটা হচ্ছে এই ঘটনা বা এই ধর্ষণের ঘটনাগুলো কি কি কারণে হয়, এই সমস্ত বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট গবেষণা আছে, এবং গবেষণা ফলশ্রুতিতে তারা স্ট্যাটিস্টিক্স সহকারে এমন কিছু লিটারেচার তৈরি করেছে যেগুলো পুলিশ অফিসাররা পড়ে সমৃদ্ধ হতে পারে। এটা প্রবলেম ওরিয়েন্টেড পুলিশিং, তাদের একটা প্রকল্প আছে। সেই প্রকল্প থেকে তারা প্রত্যেকটা ঘটনার জন্য পৃথক পৃথকভাবে গাইডলাইন তৈরি করেছে। যেমন ধর্ষণের ক্ষেত্রে একটা ডে ট্রিপ, অর্থাৎ ছেলে মেয়ে উভয়েই মনে করে কোনো জায়গায় আমরা বেড়াতে যাব, তাদের কিন্তু যৌন সম্পর্ক করার কথা নয়, কিন্তু দেখা যাচ্ছে বেড়াতে বেড়াতে গিয়া তখন ছেলেটা মেয়েটাকে প্রস্তাব দিয়ে বসলো যে এখন একটা ভালো সুযোগ পেয়েছি, চলো আমরা কাজটা করে ফেলি। মেয়েটা রাজি নয়, তখন তাকে জোর করে কাজটা করে। এটা হচ্ছে ডে ট্রিপ। ঠিক একই রকম ভাবে এই যে আপনার এই মাদকের প্রভাব ঘটিয়ে রেপ করা যায়, একই সাথে ভুলিয়ে ভালিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া যায়, একইভাবে আপনার দেখা যাচ্ছে যে জাস্ট একটু মজা, অন্য কিছু করবো না। তো এখন যে যে কারণে, অর্থাৎ এই পরিবেশটা, অর্থাৎ ধর্ষণের পরিবেশটাকে যদি আমি বদলাই দিতে পারি, পরিবেশের সাথে মানুষ আছে, তাহলে কিন্তু এটা কিছুটা হলেও নিবারণ করা সম্ভব। সেক্ষেত্রে ধর্ষক বা সম্ভাব্য ধর্ষক যারা আছে, একই সাথে যারা ধর্ষিতা হতে পারে সম্ভাব্য, এবং এই তাদের নিয়ন্ত্রণকারী যারা আছে, সবাইকে সচেতন হতে হবে। ক্রাইম ট্রায়াঙ্গেল নামে একটা কথা আছে।
একটি নির্দিষ্ট পয়েন্টে অপরাধী ভিকটিম একটা নির্দিষ্ট সময় এবং স্থানে যদি একত্রিত হয় তাহলে একটা অপরাধ সংঘটিত হয়। উদাহরণস্বরূপ কেউ আসে, সে যৌন উত্তেজনা বশত যৌন সম্পর্ক করবে, তো তার একজন দরকার, কিন্তু ভিকটিম নাই, অতএব সে কাজটা করতে পারছে না। আবার ভিকটিম আছে কিন্তু সেরকম কোনো অপরাধী নাই। আবার ভিকটিম এবং অপরাধী দুজনেই আছে, কিন্তু এমন একটা জায়গায় আছে যেখানে তাদের এই অপরাধ কর্মটা করা সম্ভব হয় না। হয়তো বা কোনো একটা সিকিউর প্লেস হতে পারে, কোনো একটা এমন একটা জায়গা থাকতে পারে যেখানে এই জাতীয় কোনো কাজ করা সম্ভব হয় না। তো এই জন্যে আমি অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে আমি যারা ভিকটিম তাদেরকে সচেতন করব, এবং ভিকটিমদের যারা নিবারণ নিয়ন্ত্রণ করতে পারে আমি তাদেরকে সচেতন করব, এবং যে জায়গায় ভিকটিম এবং অপরাধী একত্রিত হয়ে অপরাধটা সংগঠিত করতে পারে সেই স্থানটা আমি বদলে দেব। কি রকম সেটা হতে পারে? যেমন ধর রাতের বেলা অপরাধ সংগঠিত হতে পারে, তো যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তা যদি আলোকিত থাকে তাহলে অপরাধ কম সংগঠিত হবে। আবার এমনও হতে পারে যে যে রাস্তায় আমরা চলাচল করছি সেই রাস্তার কোনো একটা স্থানে ভাঙ্গা আছে যেখানে রিক্সা স্লো করতে হয় অথবা গাড়ি স্লো করতে হয়। তো এরকম ভাবে এই স্থানটার পরিবর্তন আমরা করতে পারি। আবার ভিকটিম যারা আছে তাদের অভ্যাস আচরণ পরিবর্তন করতে পারি। কিরকম হতে পারে? যে সময়টাতে বখাটে ছেলেরা নারীদের উত্ত্যক্ত করে, তো সেই সময়টা আমরা পরিহার করতে পারি। আবার একই সাথে পারছি যে যদি দেখা যাচ্ছে যে স্কুলে যাচ্ছে মেয়েরা, কিন্তু একা একা যাচ্ছে, মেয়েরা যদি কেউ ইন্ডিভিজুয়ালি না যায়, কয়েকজন একত্রিত ভাবে যায়, তাহলে কিন্তু তারা শক্তি সঞ্চয় করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তো মেয়েদের যাদের দেখা গেছে যে বন্ধু বান্ধব কম থাকে, যাদের পরিবার একটু হয়তো যে এলাকায় সেখানে হয়তো মেয়ের সংখ্যা কম, সহপাঠী নাই, সেক্ষেত্রে তো তাকে একা চলাচল করতেই হয়। তো সেক্ষেত্রে তার নিরাপত্তাটা তো যেসব জায়গায় স্পর্শকাতর সেই জায়গাগুলোতে তো আমাদের রাষ্ট্রেরও তো দায় থাকে যে সেই জায়গাগুলোতে একটু নজরদারিতে রাখা। হ্যাঁ, অবশ্যই আছে। ধরেন যে সময়টাতে অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে সেই সময় সেখানে তো পুলিশের টহল থাকে, ভিজিবল টহল থাকে। আবার একই সাথে সম্ভাব্য অপরাধী যারা আছে তাদেরকে তো পূর্বে গ্রেপ্তার করা, এটারও সুযোগ তো আছে, আমাদের আইনের কিন্তু সেই বিষয়টা আছে। তো একই রকম ভাবে যেহেতু একটা অভ্যাসগত এবং একটা আচরণেরও একটা তো সেক্ষেত্রে আমি যদি এই সম্ভাব্য ভিকটিম যারা তাদেরকে সচেতন করতে পারি, অপরাধ কোথায় কোথায় সংগঠিত হচ্ছে, কারা অপরাধ সংগঠিত হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো জানাতে পারি। সেটা হতে পারে যারা সম্ভাব্য ভিকটিম, আমি স্কুল কলেজ এই সমস্ত বিষয়কে যদি আমি সেখানে লিফলেট, প্রচারপত্র, সেমিনার, ছোটোখাটো আলোচনা সবার মাধ্যমে আমি যদি সচেতন করতে পারি তাহলে অবশ্যই এটা কমতে পারে। মানে আত্মসচেতন এবং স্বাবলম্বী করে তোলাটাও গুরুত্বপূর্ণ নারীদের। আমরা রেজা ভাইয়ের কাছে একটু আমি এই বিষয়ে, উনি তো আইনের দিক থেকে বললেন, আমি সাধারণ মানুষ হিসেবে বলি, এখানে ধর্ষণকে কমানোর জন্য আমি মনে করি কয়েকটা জিনিস দরকার। আমাদের মূল্যবোধ উন্নয়নের জন্য শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা, যেই সময়টা ছেলেমেয়েরা অযথাই সময়টা অপচয় করে, বিকেলবেলা সন্ধ্যার সময়টা, সেই সময়টা নাটক, গান, বাজনা, খেলাধুলা এইসবের দিকে মনোনিবেশ করা, ধর্মীয় অনুশীলন বাড়ানো, হ্যাঁ, আবার পারিবারিক শিক্ষা, এই জিনিসগুলা থেকে মানুষের যখন এই একটা উন্নয়ন ঘটবে, সামগ্রিক একটা সামাজিক উন্নয়ন ঘটবে, আমি মনে করি ধর্ষণ কমে যাবে। আরেকটা বিষয় বলি, আমাদের দেশে অনেক ধর্ষণ হয়। আগেরকার দিনে কিন্তু আমাদের দেশে, এটা অস্বীকার করা যাবে না, অনেকগুলো ব্রোথেল ছিল, পতিতালয় ছিল, সেখানে অনেক ছেলেরা যেত তাদের শারীরিক মানে জৈবিক চাহিদা পূরণ করার জন্য। সেগুলো ধীরে ধীরে সামাজিক কারণে কমে যাচ্ছে, এটা একটা কারণ যদি আমি বলি। আবার আরেকটা আছে, আবাসিক হোটেলগুলোতে একটা ছেলে একটা মেয়ে গিয়ে যৌন ক্রিয়া সম্পাদন করে, মিউচুয়াল মানে দুইজনের সম্মতিতে। এখন আবাসিক হোটেলগুলো অনেক সময় অনিরাপদ, আবার অনেক সময় তারা ওই বাইন্ডিং ধরে যে
তোমরা বিবাহিত কিনা, এইসব কিনা। এই কারণেও কিন্তু ওই দুজনের মধ্যে যৌন ক্রিয়াটা সংগঠিত হতে পারছে না, তখন ছেলেটা ওই যে ধর্ষণের দিকে চলে যেতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটাতে একেবারে কনফার্ম তা না। তো এই দিকগুলো যদি ডেভেলপ করা যায় এবং নারীদের প্রত্যেকটা ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে হবে। আর নারী মানে একটা ট্যাবু, নারীর মধ্যে কি আছে এটাকে আমার খুলে দেখতেই হবে, এই জায়গাটা থেকে বের হতে পারে এবং আনন্দ বিনোদনের আরো অনেক বেশি যদি ব্যবস্থা করা যায়, তাহলে ধর্ষণের মতো একটা বিশ্রী বিনোদনের দিকে কোনো পুরুষ ধাবিত হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আসলে অনেক দূর এগিয়ে গেছি, সময় অনেক বেশি হয়ে গেছে। আমরা এর পরবর্তীতে যৌন অপরাধে ব্রথেল বিষয়টা আমরা নিয়ে আসবো। ব্রথেলটা আসলে কিভাবে সমাজের জন্য উপকারী নাকি অপকারী, সেইটাও তো একটা মানে অপ্রচলিত আরেকটা ইন্টারফেয়ার করি, কিংবা আজকের যদিও- আলোচনার মধ্যেও যদি একজন আমরা নারী